তাড়াহুড়ো করে বাসা শিফট করতে হয়েছে রে। তুই আয়, এলেই সব বলছি। ওকে বস, আমি এসে পড়েছি প্রায়, জাস্ট 5 মিনিট। অনিন্দিতা দ্রুত উঠে গেল দরজা খুলতেই দেখা মিলল ইরার মুখে প্রশস্ত হাসি। তোরা তাহলে সত্যি এখানে শিফট করেছিস? আমি একবারের জন্য ভেবেছিলাম তুই মজা করছিস আমার সাথে। অনিন্দিতা হাসল। ভেতরে আয়। অনিন্দিতা ঘরে ঢুকতে ঢুকতে ইরা বলল। ভাইয়ার সাথে দেখা হয়েছে তোর? শুভ্রর কথা উঠতেই অনিন্দিতার মুখভঙ্গি বদলে গেল খানিকটা। হ্যাঁ, সে তো হয়েছেই। প্রথমবার দেখে চমকে গিয়েছিলাম, জানতাম না এটা ওনাদের বাসা। ইরা হাসতে হাসতে জিজ্ঞেস করলো। তাহলে ভাইয়াও তো বোধহয় চমকেছিল, না? অনিন্দিতা মাথা দোলালো, তারপর বলল। তুই বস, আমি একটু চা করে আনি। মানে কি আম্মু? আমি অনিন্দিতার বাসায় এসেছি, এখন কিভাবে যাব? না, পারবো না। আগে থেকে কোনো প্রিপারেশন ছাড়া এভাবে হয় নাকি? আশ্চর্য, মানা করে দাও। ইরা বিরক্ত মুখে ফোন কেটে দিল। অনিন্দিতা ট্রেটা টেবিলের উপর রাখতে রাখতে জিজ্ঞেস করলো। কি হয়েছে রে, কার সাথে কথা বলছিলি? ইরা ফুস করে বিরক্তির শ্বাস ছাড়লো। আম্মুর সাথে। কি বলেছেন আন্টি? আম্মু ছেলে রেখেছিল, বলেছিলাম না পরশু ওদের আসার কথা আমাদের বাসায়, কিন্তু ছেলে আগেই চাইছে আমার সাথে দেখা করতে, এবং সেটা আজই। কি বলছিস, সত্যি? ইরা বিরক্ত চোখে তাকালো। না, আমি মশকরা করছি। চল যাই। চকিতে চোখ বড় করে তাকালো ইরা। মানে? মানে হলো চল দেখা করতে যাই। আমি অনেক এক্সাইটেড ইরা। অসম্ভব, তুই যা, আমি যাচ্ছি না। কি আশ্চর্য, দেখা করতে চাইছে তোর সঙ্গে, না গেলে বেচারা মন খারাপ করবে তো। ইরা চোখ কুঁচকে তাকালো। বেচারা? অনিন্দিতা মুখটা ভীষণ গম্ভীর করে বলল। বেচারাই তো, হবু বউয়ের সঙ্গে কত আশা নিয়ে দেখা করতে চেয়েছে, লাজ লজ্জার মাথা খেয়ে বড়দের মাধ্যমে খবর পাঠিয়েছে। এখন এত কিছুর পর হবু বউ যদি দেখা করতে রাজি না হয়, তাহলে বেচারা মন খারাপ করবে না বল? এরা হাত গুটিয়ে গম্ভীর গলায় বলল। তাহলে ভাইয়াকে নিয়ে যাব। চকিতে অনিন্দিতা হকচকিয়ে উঠল। এর মধ্যে আবার তোর ভাই এলো কোথা থেকে? এরা নির্লিপ্ত মুখে বলল। আকাশ থাম। অনিন্দিতা চোখ বড় বড় করে তাকালো। তুই বড় ভাইকে নিয়ে পাত্রের সঙ্গে দেখা করতে যাবি? লজ্জা লাগবে না তোর? ছি। না, লাগবে না। বলতে বলতে ইরা শুভ্রর নাম্বারে কল দিল। শুভ্রর নামটা শুনতেই অনিন্দিতার বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। মানুষ পটে ভেসে উঠল সেই দিনের সাক্ষাৎটা, সেই অপ্রস্তুত মুহূর্তটা। কথা বলে ইরা ফোনটা কাটতেই অনিন্দিতা আমতা আমতা করে বলল। আমি যাচ্ছি না ইরা। ইরা অবাক হয়ে তাকালো। কেন? অনিন্দিতা চোখ নামিয়ে নিল। এমনি ইচ্ছে করছে না। আরে, ইচ্ছে করছে না মানে কি? এই মাত্রই তো তুই কতটা এক্সাইটেড ছিলি, এরই মধ্যে কি হলো? অনিন্দিতা চুপ। ইরা বিরক্ত হয়ে ওর হাত ধরে টান দিল। না মানে কি? হ্যাঁ, মানে যেতেই হবে। তুই না গেলে আমি একা একা কি করব? চল, রেডি হ। ইরা, আমি। কেন আমি তুমি না? আমি ভাইয়াকে বলে দিয়েছি, রেডি হচ্ছে, এক্ষুনি চলে আসবে। ইরা একরাশ উত্তেজনায় অনিন্দিতাকে টেনে নিয়ে গেল আলমারির দিকে। অনিন্দিতা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর এখনো ধুকপুক করছে। শুভ্র যাচ্ছে, মানে আবার দেখা হবে। ইরা প্রায় টেনে হিঁচড়ে অনিন্দিতাকে নিয়ে গেল গাড়ির দিকে। অস্বস্তিতে অনিন্দিতার পাজোড়া চলছে না। গাড়িতে ওঠার আগ মুহূর্তেও শেষ চেষ্টা করলো ও। ইরা, আমি না যাই প্লিজ। ইরা এবার ভ্রুকুচকে তাকালো। বাই এনি চান্স তুই কি ভাইয়ার জন্য যেতে চাইছিস না অনু? অনিন্দিতা দ্রুত গতিতে মাথা নাড়ল। না না, তেমন নয়। ইরা চোখ ছোট করে তাকালো। তাহলে কেমন? অনিন্দিতা ফুস করে দম ফেলল। কিছু না, চল। গাড়িতে ঢোকার সাথে সাথেই নাসারন্ধ্রে হানা দিল ম্যান্স পারফিউমের তীব্র গন্ধ। সামনে চোখ তুলে তাকাতেই দৃষ্টির সাথে মিলল দৃষ্টি। বেজায় অস্বস্তিতে গাঢ় হয়ে গেল অনিন্দিতা। রেডি লেডিস? শুভ্রর গলা স্বাভাবিক, যেন কিচ্ছুই হয়নি, যেন ও আগে থেকেই জানতো অনিন্দিতা আসবে। ইয়েস। ইরার একক কণ্ঠস্বর কানে আসতেই শুভ্র চোখের কোণা দিয়ে তাকালো অনিন্দিতার দিকে। মেয়েটা নিঃশব্দে তাকিয়ে আছে জানালার বাইরে, চোখে বিরাজমান অন্য মনস্কতার রেখা। সেদিকে চেয়ে
একটা মুচকি হাসি খেলে গেল শুভ্রর ঠোঁটে। দারোয়ান চাচাকে ইশারা করে ফুরফুরে মেজাজে গাড়ি স্টার্ট দিল ও। হাই, আপনি এরা? জি, আপনি? আমি অভিক, অভিক মাহবুব। প্লিজ হ্যাভ এ সিট। এরা পার্সটা টেবিলের উপর রেখে চেয়ার টেনে বসলো। 2 সেকেন্ডে যতটুকু দেখেছে সামনে বসা অভিক নামের ছেলেটাকে, তাতে ওর মনে হলো ছেলেটা ভদ্র। ছেলেটার বেশভূষাও বেশ পরিপাটি। ব্ল্যাক কালার শার্টটার হাতা গোটানো কোনোই পর্যন্ত, বাঁ হাতের কবজিতে দামি ঘড়ি। কালো ফ্রেমে চশমাটার ভেতর দিয়ে দৃশ্যমান একজোড়া গম্ভীর বুদ্ধিদীপ্ত চোখ। এরা এক পলক দেখেই চোখ ফিরিয়ে নিল। দুজনের মাঝে বিরাজমান অস্বস্তিকর নীরবতা। অভিক গলা পরিষ্কার করে জিজ্ঞেস করলো, আপনার বাড়িতে কে কে আছে মিসিরা? এই তো মা, বাবা আর আমি। ওহ, আপনি কি এখনো পড়াশোনা করছেন? হ্যাঁ, অনার্স 2য় বর্ষে। তাই? কোন বিভাগে? অভিক মাথা নেড়ে বলল। আমি ভাবছিলাম হয়তো পড়াশোনা শেষ করে ফেলছেন। এরা এতক্ষণ একটু ইতস্তত করে কথা বললেও এবার হেসে ফেলল। না, এখনো না। ইংরেজি বিভাগ, ক্লাস, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট সব মিলিয়ে জীবনটা মোটামুটি যুদ্ধক্ষেত্র। অভিক মৃদু হেসে বলল, আই আন্ডারস্ট্যান্ড। মেডিকেলে আমরাও এমনই ছিলাম। এখন একটা প্রাইভেট মেডিকেলে আছি। ইন্টার্নশিপ শেষ করে গত বছরই জয়েন করেছি। ওহ, ব্যস্ত মানুষ তাহলে। এরকমই তাই বলা যায়। অভিক হেসে জবাব দিল। তবে আজকের বিকালটা কিন্তু পুরোপুরি আপনার জন্যই রেখেছি। এরা অবাক হয়ে তাকালো, পরপর মুচকি হাসলো। থ্যাংক ইউ আমার জন্য সময় রাখার জন্য। কফি খাবেন? হ্যাঁ, খেতে পারি। অভিক ওয়েটারকে ডেকে দুটো ক্যাপাচিনো অর্ডার দিল। ওয়েটার চলে যেতেই টেবিলে আবার নেমে এলো সেই নীরবতা। তবে আগের মতো অস্বস্তিকর নয়, বরং খানিকটা স্বস্তি মিশ্রিত। তো ইংরেজি সাহিত্য অনার্স করছেন তাই না? অভিক আলতো ভঙ্গিতে কথার সূত্র ধরল। হ্যাঁ, এরা ওনার প্রান্তটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলল, ছোটবেলা থেকে টুকটাক বই পড়তে ভালো লাগতো, তাই বললাম যেটা ভালো লাগে সেটাকেই বেছে নিও। চমৎকার। যারা নিজের পছন্দকে গুরুত্ব দেয় আমি বরাবরই তাদের প্রতি খানিকটা ইমপ্রেসড। অভিকের গলায় মৃদু হাসির সুর। এরাও হাসলো। আপনারও নিশ্চয়ই এমন কিছু আছে যেটা পছন্দের। অবশ্যই। অভিক বলল, মানুষের মুখের অভিব্যক্তি পড়া আমার ভীষণ পছন্দের। রোগী হোক বা সাধারণ কেউ, আমি মানুষ পড়তে পছন্দ করি। এরা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর মৃদু কৌতূহল নিয়ে বলল, তাহলে আপনি এখন আমার মুখে কি পড়লেন? অভিক ঠোঁটের কোণে একটুখানি হাসি টানলো। আপনার চোখ বলছে আপনি একটু নার্ভাস, কিন্তু একই সঙ্গে কৌতূহলীও। এরা হাসতে হাসতে মাথা নাড়ল। নাইস অবজারভেশন। ঠিক তখনই ওয়েটার কফি নিয়ে এলো। অভিক একটা কাপ এগিয়ে দিল ইরার দিকে। প্লিজ। ইরা কাপটা নিতে নিতে বলল, আপনার মতো সিরিয়াস পেশার মানুষরাও কি এমন সময় পায়, মানে নিজের জন্য? পাই। অভিক কফিটাতে ধীরে চুমুক দিয়ে বলল, যার জন্য সময় দিতে ইচ্ছে করে তার জন্য সবসময় সময় বের করা যায় মিসিরা। এইভাবে কি দেখছেন? একটা ফুল, শুভ্র ফুল। অনিন্দিতা লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। সবাই দেখছে শুভ্র। কেউ দেখছে না। ইরা দেখে ফেলবে। এর এমনি তো জেনে যাবে। চিল। না না প্লিজ, ইরাকে এক্ষুনি জানাবেন না প্লিজ। তাহলে প্রীতিও জেনে যাবে, তারপর দুটো মিলে সারাদিন আমার পেছনে লেগে থাকবে। শুভ্র হেসে ফেলল নিচু গলায়। তাহলে এক কাজ করি, আমি কাউকে বলবো না, তবে এক শর্তে। অনিন্দিতা কপাল কুঁচকে তাকালো। শর্ত? হুম। শুভ্র ঠোঁটের কোণে দুষ্টু হাসি টানলো। এই যে ফুলটা আমার, মানে আমার মেঘ ফুল, শুভ্র গলার স্বর নামিয়ে বলল, তাকে আজ বিকেলে আমার একটা ছোট্ট ইচ্ছে পূরণ করতে হবে। ইচ্ছেটা কি? সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করলো অনিন্দিতা। আজ বিকেলে আমার সঙ্গে হাঁটতে যেতে হবে। অনিন্দিতা হকচকিয়ে গেল। কোথায়? এত প্রশ্ন কেন? জায়গাটা সারপ্রাইজ। আর আর আপনি না বললেন একটা শর্ত? একটাই তো, আগেটা ছিল ট্রেলার, এবার এটাই আসল। অমনি বিস্ময় লুকাতে না পেরে অনিন্দিতার চোখ দুটো হয়ে উঠল মার্বেল আকৃতির। শুভ্র আগে থেকেও ফিসফিসে কণ্ঠে বলল। আই ওয়ান্ট আ কিস রাইট হিয়ার। শুভ্র আঙ্গুলের ইশারায় নিজের বাগালটা দেখাতেই অনিন্দিতার চোখ দুটো
এবার বেরিয়ে আসবার উপক্রম। পর মুহূর্তেই চেহারার রং পাল্টে ধারণ করলো কৃষ্ণচূড়ার রং। শুভ্র ঝুঁকে এসে ফিসফিস করে জিজ্ঞেস করলো। রাজি? না, একদম না। অনিন্দিতা মুখ ঘুরিয়ে ফেললো অন্যদিকে। শুভ্র মুখটা গোমরা করে ফেললো তৎক্ষণাৎ। তাহলে আমি শুধুই রাখি না, সবাইকে বলে দেব। অনিন্দিতা তৎক্ষণাৎ চোখ বড় বড় করে তাকালো। শুভ্র, আমি তো আগেই বলেছি, আমার শর্ত মানলে তবে আপনার কথা শুনবো, নয়তো নয়। শুভ্র বিল পে করে উঠে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে দুটো টেবিল পরে তাকিয়ে দেখলো ইরা অভিক এখনো কথা বলছে। সেদিকে এক পলক তাকিয়ে সোজা দরজার দিকে হাঁটা ধরলো। শুভ্রকে বেরিয়ে যেতে দেখে অনিন্দিতা দ্রুত উঠে দাঁড়ালো। তারপর ইরার টেবিলের দিকে একবার তাকিয়ে প্রায় দৌড়ে গেল শুভ্রর পেছনে। শুভ্র ততক্ষণে কফি শপের দরজা ঠেলে বেরিয়ে গেছে। বিকেলের আলোর ছায়া আর রোদ মিলেমিশে ঝাপসা উষ্ণতা ছড়াচ্ছে চারিদিকে। রাস্তায় যানবাহনের কোলাহল, ফুটপাত ধরে হাঁটছে লোকজন। শুভ্র দুহাত পকেটে ঢুকিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটছে। শুভ্র থামুন। পেছন থেকে অনিন্দিতার হাঁপানো গলা। ও দৌড়ে এসে শুভ্রর সামনে, কপালে ছোট ছোট ঘামের বিন্দু। নিঃশ্বাস অগোছালো। আপনি একদম একদম খারাপ শুভ্র। শুভ্র ভ্রু তুলে তাকালো। আমি কিছু করেছি বলে তো মনে পড়ছে না, শুধু হাঁটছি। হাঁটছেন? আমি ডাকছি, আপনি থামছেন না কেন? কারণ আপনি এখনো রাজি হননি। কিসের জন্য রাজি হব? শুভ্র চোখ ছোট করে বলল। আমার শর্ত। আবার সেই শর্ত? অনিন্দিতা চোখ পাকালো। শুভ্র গম্ভীর মুখ করে বলল। আমি কি শর্ত বাতিল বলেছে? শর্ত তো আছে, সেটা পূরণ না হওয়া পর্যন্ত আমি কথা বলবো না আপনার সঙ্গে। মানে? মানে টানে জানি না, আমি একটাও শব্দ বলবো না যতক্ষণ না আপনি এইখানে একটা। কথাটা অর্ধ সম্পূর্ণ রেখেই চোখ টিপ দিল ও। কি? এখন রাস্তায়? আপনি পাগল? অনিন্দিতা প্রায় চিৎকার করলো ফিসফিসে গলায়। তাহলে অন্য কোথাও চলুন। শুভ্র ঠোঁটের কোণে দুষ্টু হাসি। অনিন্দিতার আগে গাল ফুলিয়ে বলল। থাক, কথা বলতে হবে না। ওকে। শুভ্র পকেটে হাত ঢুকিয়ে সোজা হাঁটতে শুরু করলো আবার। শুভ্র, ও থামলো না। শুভ্র প্লিজ থামুন না। ও একবার ঘুরে তাকালো, তারপর মাথা নেড়ে ইশারা করলো। না, শর্ত পূরণ না হলে থামাথামি নেই। অনিন্দিতা দাঁড়িয়ে রইল মুহূর্ত। তারপর ফুস করে দম ছেড়ে দৌড়ে গিয়ে হাঁটতে শুরু করলো ওর পাশে পাশে। গাল ফুলিয়ে বলল। ঠিক আছে, কথা বলতে হবে না, কিন্তু আমি আপনার পাশে পাশে হাঁটবো। দেখি কতক্ষণ চুপ থাকেন। গম্ভীর মুখে শুভ্র দ্রুত পা ফেলে হাঁটছে। অনিন্দিতা তাল মেশাতে অনিন্দিতা তাল মেলাতে হিমশিম খাচ্ছে তার সাথে। হঠাৎ করে অনিন্দিতা দাঁড়িয়ে পড়ল। শুভ্র এগিয়ে গেছে খানিকটা। ও পেছন থেকে ডাক দিল। শুভ্র একটু দাঁড়ান। শুভ্র হাঁটা থামিয়ে পেছন ঘুরে তাকালো। কি হয়েছে? কাছের চুড়ি কিনবো। শুভ্র ভ্রু তুলে বলল। চুড়ি? এখানে? এখানে আসুন। অনিন্দিতা হাত উঠিয়ে ডাকলো ওকে। ফুটপাতের এক কোণে হরেক রকম বাহারি কাচের চুড়ি সাজিয়ে বসে আছেন এক প্রৌঢ়া। শুভ্র আস্তে আস্তে অনিন্দিতা ততক্ষণে বসে পড়েছে চুড়িগুলোর সামনে। এক মুঠো নীল চুড়ি হাতে উঠিয়ে দেখছে ঘুরিয়ে ফিরিয়ে। শুভ্র তাকিয়ে দেখলো মেয়েটার ছেলে মানুষই উচ্ছ্বাস। শুভ্র কাছে এসে দাঁড়াতেই চুড়িগুলো হাতে নিয়ে উঠে দাঁড়ালো মেয়েটা। শুভ্রর হাতে ধরিয়ে দিয়ে বলল। পরিয়ে দিন। শুভ্র অবাক হয়ে তাকালো। আমি? অনিন্দিতা জোরে জোরে মাথা নাড়ল। হুম। ভেঙে যায় যদি? প্রৌঢ়া পাশ থেকে হাসলেন। ভাঙতো না বাবা, পরায় দাও। তোমার বউয়ের হাতে কিন্তু খুব মানাইবো। শুভ্র অনিন্দিতার দিকে চেয়ে দুষ্টু হেসে নিচু স্বরে বলল। চুমু খাওয়ার অনুমতি কিন্তু পেয়ে গেলাম বউ। শেষের বউ শব্দটা বলল টেনে টেনে। অনিন্দিতার রক্তিম গালজোড়া ফুলিয়ে চোখ কুচকে তাকালো। নির্লজ্জ কথা না বলে পরিয়ে দিন তাড়াতাড়ি। শুভ্র হাসলো। হাত বাড়িয়ে অনিন্দিতার পাতলা কবজি ধরে সাবধানে পরিয়ে দিল চুড়িগুলো। কাছের টুংটাং শব্দ উঠল সহসাই। সূর্যের আলো পড়ে ঝকমক করে উঠল। শুভ্র মুগ্ধ চোখে তাকালো। পরপর তাকালো প্রৌঢ়ার চুড়ির ডালাটার দিকে। সেদিকে তাকিয়ে এক মুঠো শুভ্র রাঙা চুড়ি পছন্দ হলো ওর। প্রৌঢ়া ওর হাতে তুলে দিলেন চুড়িগুলো। অনিন্দিতার এক হাতে নীল চুড়িগুলো, অন্য হাত খালি। শুভ্র ওর খালি হাতটা টেনে চুড়িগুলো পরাতে শুরু করলো। অনিন্দিতা মিটিমিটি হাসছে আর দেখছে জনাবের কর্মকাণ্ড। একটু আগেই নাকি কথা বলবে না বলে পণ করেছিল, এখন এসব পাগলামি তবে কে করছে? মেয়েগুলো
সবগুলো চুড়ি পরানো শেষ হতেই শুভ্র মেয়েটার দুহাত ধরল নিজের দুহাতে। তারপর পরম যত্নে এক এক করে প্রথমে ডান হাত, পরপর বাঁ হাতে ছোঁয়ালো তপ্ত ওষ্ঠদয়। অনিন্দিতা চমকে উঠল হেন কাণ্ডে। কৃষ্ণচূড়ার রং ছড়িয়ে পড়ল পুরো বদন জুড়ে। লজ্জায় আইঢাই করে উঠে তড়িৎ চারপাশে তাকালো মেয়েটা। রাস্তায় ব্যস্ত পথচারীদের দল, যে যার মতো চলছে। এদিকে কেউ তাকিয়ে নেই দেখে অনিন্দিতা যেই না স্বস্তির নিঃশ্বাস ফেললো, অমনি আবারও ওকে বেজায় অস্বস্তিতে ফেলতে পাশ থেকে প্রৌঢ়া হাসি হাসি মুখে বলে উঠলেন, দুজনের কিন্তু বেশ লাগে একসাথে দেখতে, যেন একজোড়া রঙিলা পাখি। সবসময় এমন হাসি খুশি থাকো তোমরা। অনিন্দিতা ভীষণ লজ্জায় মুখ নামিয়ে ফেলল। শুভ্র হাসলো নিঃশব্দে। থ্যাংক ইউ আন্টি। আপনার চুরির দাম কত হলো? 120, তোমাকে লাগিয়ে 100। না না আন্টি, আমাদের জন্য দাম কমাতে হবে না। অনিন্দিতা মানা করলো প্রৌঢ়াকে, তবে তিনি রাজি হলেন না। তোমাকে মতন মহব্বত করা পায়রা জোড়া তো রোজ রোজ দেখা যায় না মা, তাই তোমাকে লাগিয়ে কম দিলাম। প্রৌঢ়া চুড়িগুলো কাগজে মুড়ে দিলেন যত্ন করে। শুভ্র পকেট থেকে টাকা বের করে তার হাতে দিল। তারপর সে কাগজে মোড়ানো চুড়ির প্যাকেট দুটো ধরিয়ে দিল অনিন্দিতার হাতে। না বউ, আমার তরফ থেকে তোমার প্রথম উপহার। বউ, অনিন্দিতা চোখ রাঙাতে গিয়েও সামলে নিল নিজেকে। আমার পার্সে জায়গা হবে না, আপনার কাছে রাখুন। শুভ্র অবাক হয়ে তাকালো। আমি কোথায় রাখবো? পকেটে। প্যান্টের দু পকেটে দুটো প্যাকেট ঢুকিয়ে দেখা গেল শুভ্রকে দেখতে হাস্যকর দেখাচ্ছে। অনিন্দিতা হাসি চাপতে চেয়েও হেসে ফেলল। কফি শপে পৌঁছে ওরা দেখলো এরা অভিক নেই সেখানে। শুভ্রকে না পেয়ে বেরিয়ে গেছে বোধহয়। এখন শুভ্রের সাথে ওকে গাড়িতে একা ফিরতে হবে ভেবে অনিন্দিতা তড়িঘড়ি করে শুভ্রকে গাড়ির দিকে যাওয়া থেকে আটকালো। শুভ্র, ইরাকে একটা কল দিন না, হতে পারে ও আমাদের জন্য অপেক্ষা করছে কোথাও। অনিন্দিতার কথাই যুক্তি আছে ভেবে শুভ্র ফোনটা বের করে কল দিল ইরার নাম্বারে। 3বার রিং হতেই ফোনটা রিসিভ হলো। হ্যালো ভাইয়া, কোথায় তুই? আমি আমি তোমাদেরকে খুঁজলাম এতক্ষণ, পেলাম না তো, তাই মানে মিস্টেক অভিক আমাকে ড্রপ করতে চাইলেন। ও, ওকে দেন। আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে। রাখছি। আল্লাহ হাফেজ। কলটা কেটে ফোন পকেটে ঢুকাতে ঢুকাতে শুভ্র বলল, চলুন ম্যাডাম, আপনার বান্ধবী ওরফে প্রিয় নন্দিনী এই মুহূর্তে তার হবু বরের সাথে বাইক রাইড করছেন। আপনি কি আপনার হবু বরের সাথে কার রাইডে যেতে চান? অনিন্দিতা ভ্রু কুঁচকে তাকালো তৎক্ষণাৎ। আমার এই হবু বরটা কে শুনি? শুভ্র অবাক হওয়ার ভান করলো। এই যে জলের জ্যান্ত একটা হ্যান্ডসাম ছিল আপনার চোখের সামনে খাম্বার মতন খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, তাকে আপনার চোখে পড়ছে না নন্দিতা? নাকি আপনি আগে থেকে গোপনে কাউকে ঠিক করে রেখেছেন? সত্যি করে বলুন তো। বলতে বলতে শুভ্রর চোখ দুটো ছোট ছোট হয়ে গেল। অনিন্দিতা গম্ভীর মুখে বলল, আমার গোপন কথা আপনাকে বলবো কেন? শুভ্র চোখ দুটো এবার আগের চেয়েও দ্বিগুণ ছোট হয়ে এলো। তাহলে আছে বুঝে? অনিন্দিতা বিরক্ত মুখে বলল। বলবো না। শুভ্র নাটকীয় ভঙ্গিতে বুকে হাত চাপা দিল। আহ, বিশ্বাসঘাতকতা। আমি ভাবতাম আপনি শুধু আমার, অথচ আপনি। এই চুপ করবেন আপনি। অনিন্দিতা গম্ভীর মুখে বলল। রাস্তায় দাঁড়িয়ে কি নাটক শুরু করলেন আপনি? চলুন ঘরের ভেতরে গিয়ে কন্টিনিউ করি। মেয়েটা এবার রীতিমতো বিরক্ত হয়ে গেল। বিরক্তি ভরা মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে বলল, আপনার গাড়িতে যাব না আমি, আপনি যান। শুভ্র প্যাসেঞ্জার ডোরটা খুলতে খুলতে হালকা গলায় বলল, এইভাবে জেদ করতে নেই কিটু ভাই। ইউ লুক লাইক এ রেড চেরি when you get angry. তারপর সোজা হয়ে দাঁড়িয়ে অনিন্দিতার দিকে এগোতে এগোতে বলল, And maybe you remember my task, right? A kiss? Right here? অনিন্দিতা চোখ বড় বড় করে এক পা পিছিয়ে গেল। কি ভয়ঙ্কর লোক রে বাবা। এক মুহূর্তের ভেতর প্রসঙ্গ বদলে ফেলল। আমি আপনার সঙ্গে যাচ্ছি না শুভ্র। আরো এক পা পিছিয়ে যাবার আগেই শুভ্র হাত বাড়িয়ে বড় অবলীলায় ধরে ফেলল মেয়েটার সুঢল কোমর। Oh, really? Then remember না, আমি বলে দেবো সবাইকে। অনিন্দিতা কেঁপে উঠল, তবু গলার স্বরে কৃত্রিম দৃঢ়তা যত সম্ভব ধরে রাখার চেষ্টা করতে করতে জিজ্ঞেস করল, কি বলবেন? যে আপনি আমার সঙ্গে চুরি কিনেছিলেন। শুভ্র ওর কানের কাছে ফিসফিস করে বলল, আর তখন চুরি বলে আন্টি আপনাকে আমার বউ ভেবেছে, বলেছে আমার বউয়ের হাতে চুরিগুলো খুব মানাবে। মানুষটার এতটা কাছে এসে অনিন্দিতার
নিঃশ্বাস এলোমেলো হয়ে গেল ভীষণভাবে। মেয়েটা দু হাতে ধাক্কা দিল শক্তপোক্ত বুকটায়, তবে টলাতে পারল না এক চুলো। আপনার হুমকি কাজ করবে না মিস্টার। আমি যাচ্ছি না আপনার সাথে। ওকে, অ্যাজ ইউর উইশ মাই লেডি। শুভ্র মেয়েটার সরু কোমর থেকে নিজের হাতটা আলগা করলো। তাতেই যেন হাফ ছাড়লো বোকা মেয়েটা। হাফ ছেড়ে যেই না এক টুকরো স্বস্তি নিঃশ্বাস নেবে, তার আগেই নিজেকে শূন্যে অনুভব করলো সে। প্রচন্ড আতঙ্কে চিৎকার দিয়ে তড়িৎ শক্ত করে জড়িয়ে ধরলো মানুষটার গলা। মানুষটা ততক্ষণে তুলোর মতো হালকা শরীরটা নামিয়ে দিয়েছে প্যাসেঞ্জার সিটে। তারপর ঠাস করে দরজাটা বন্ধ করে এক মুহূর্তের ভেতর নিজেও ঘুরে এসে বসেছে ড্রাইভিং সিটে। বসেই প্রথমে গাড়ি ডোর লক করে দিয়েছে সে। পরপর এগিয়ে গেছে তার বোকা ফুলের কাছে। শুভ্রর বোকা ফুল তখন নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। নড়াচড়া করার ক্ষমতা হারিয়েছে সে। একটু আগেই ঘটে যাওয়া ঘটনাটাই হৃৎপিণ্ডটা এখনো লাফাচ্ছে, তেজি ঘোরার নেই। সেটাকে সামাল দেবার আগে আবারও কাছে আসছে কেন মানুষটা? মেরে ফেলার ধান্দা নাকি? শুভ্র নিজের শরীরটা সামনের দিকে ঝুঁকিয়ে মেয়েটার মাথার কাছে থেকে সিট বেল্টটা টেনে আনলো। টেনে আনার আগে প্রিয়ার খোলা চুলে মুখ ডুবিয়ে মাতাল করা গন্ধটা টেনে নিল বুক ভরে। তারপর খানিকটা সরিয়ে এসে সিট বেল্টটা ওর বুকের উপর দিয়ে টেনে এনে লক করে দিল ভালোভাবে। অনিন্দিতা জমে গেল এহেন কার্যে। নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেল মেয়েটা। শরীর গরম হয়ে উঠেছে অজান্তেই। কান দিয়ে দৃশ্যমান রূপে বেরোচ্ছে আগুনের হালকা। সিট বেল্ট লক করা শেষে শুভ্র মুখ তুলে মেয়েটার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, নাও ইউর সেফ মিস অরিন্দিতা। শেফ? ঠাট্টা করছে নাকি এই ছেলে? এইভাবে হুটহাট কাছে এসে ভয়ানক লজ্জায় ফেলে নাক কান দিয়ে সমান তালে ধোঁয়া ছুটিয়ে এখন বলছে সেফ। লজ্জার সাথে সাথে এবার রাগ জেগে বসলো মেয়েটার মাথায়। এক টানে সিট বেল্টটা খুলে ফেলে দরজার হাত রাখলো। লক করেছেন কেন? খুলুন, নামবো আমি। শুভ্র নির্বিকার ভঙ্গিতে গাড়ি স্টার্ট দিল, যেন কিছু শুনতেই পাইনি। অনিন্দিতা আহাম্মক বনে গেল সেদিকে চেয়ে। আরে আরে, গাড়ি কেন স্টার্ট দিলেন? আমি নামবো বললাম তো। হঠাৎ করে চাকার নিচে একটা স্পিড ব্রেকার পড়তেই গাড়িটা ঝাঁকুনি খেলো। একে তো সিট বেল্ট বাঁধা ছিল না, তার উপর ছুটোছুটি করতে থাকা মেয়েটা আচমকা ঝাঁকিটা সামলাতে না পেরে প্রায় হুমড়ি খেয়ে পড়লো ড্যাশবোর্ডের উপর। শুভ্র এক হাতের স্টিয়ারিং সামলে আর এক হাত বাড়িয়ে তৎক্ষণাৎ ধরে ফেলল মেয়েটার হাতের কোনোই। পরপর গাড়িটা নিয়ে সাইড করলো রাস্তার একপাশে। কি সমস্যা? হ্যাঁ, সিট বেল্ট খুলেছেন কেন? আরেকটা হলেই মাথায় বাড়ি খাচ্ছিলেন। চুপচাপ শান্ত হয়ে বসে দেখা যাচ্ছে না? লাফালাফি করতেই হবে? নামতে চাইছেন কেন? আমি কামড়েছি আপনাকে? ধমক খেয়ে রীতিমতো চুপসেই যাচ্ছিল অনিন্দিতা। তবে লজ্জায় আইঢাই করে ফুঁসে উঠল শেষ কথাটা শুনে। আপনি চুপ, একদম চুপ। শুভ্র সহসাই এগিয়ে এসে গোলাপি ঠোঁট জোড়ায় আঙ্গুল চাপা দিল। নো মোর আর্গুমেন্টস। অনিন্দিতা কেঁপে উঠে চোখ জোড়া বন্ধ করে ফেলল তড়িৎ। দু হাতে খামচে ধরল কোলের উপর থাকা চামড়ার পার্সটা। মোলায়েম গোলাপি অধর যুগল ছুঁয়ে ছুঁয়ে ধীর গতিতে নামলো দুষ্টু তর্জনীটা। অনিন্দিতার শরীরে বিদ্যুৎ খেলে গেল আবারও। কেঁপে উঠে পার্সটা ছেড়ে খামচে ধরল শুভ্রর নির্লজ্জ হাতটা। ক্যান আই হ্যাভ আ কেস রেড চেরি? অনিন্দিতা ফট করে চোখ মেলে চাইল। একজনের নেশাক্ত দৃষ্টিতে দৃষ্টি মিলতেই ভয়াবহ চমকে উঠল মেয়েটা। উইল ইউ গিভ মি ইউর প্রেসিয়াস পারমিশন, কিটি পাই? শুভ্র, এখন এসব। শুভ্র মেয়েটার কথা থামিয়ে দিল মাঝপথে। মেয়েটার মনোভাব বুঝেছে ও, তাই তো 2 সেকেন্ডের জন্য নরম গোলাপি অধর জোড়ায় নিজের ওষ্ঠ ছুঁয়ে সরে এলো সাথে সাথেই। পরপর প্রিয়ার কপালে পড়ে থাকা চুলকটা কানের পিছনে ঠেলে দিয়ে সেথায় আদুরে ভঙ্গিতে ঠোঁট ছুঁয়ে শান্ত করলো নিজের উতলে আসা অনুভূতিটুকু। আই উইল eagerly ওয়েট ফর your precious পারমিশন। অনিন্দিতার মাথা হেড নিদারুণ লজ্জায়। এত বড় গাড়িতে নিজের ছোট্ট শরীরটা লুকানোর জায়গা পেল না মেয়েটা। অথচ একটু আগে ভয়াবহ রকমের কাণ্ড ঘটানো পুরুষটা নির্বিকার। প্রসন্ন চিত্তে গাড়ি স্টার্ট দিয়েছেন তিনি। লজ্জাপতি মেয়েটাকে আরেক দফা লজ্জা ফেলতেই বোধ হয় সে আবার বলে উঠল, এইভাবে তাকিয়ে কি দেখছেন মেঘফুল? ছোটখাটো চুমুতে মন ভরেনি? বিশাল চুমু চাই? অনিন্দিতা তড়িৎ চোখ সরিয়ে নিল নির্লজ্জ পুরুষটার উপর থেকে। কান দুটো ঝাঁঝা করে উঠল লজ্জায়। ঠোঁট নাড়িয়ে কোনো রকমে বলল, চুপ থাকুন অসভ্য লোক। এই, তুই না ওই ছেলের সাথে দেখা করতে যেতে চাইছিলি না? জোর করে আমি ধরে বেঁধে নিয়ে গেলাম, আর দেখা করার সাথে সাথে অমনি আমাকেই ভুলে গেলি?
তোর ওই খাটাস ভাইয়ের সাথে আমাকে একা ফেলে ঢ্যাং ঢ্যাং করে দিব্যি ওই ছেলের বাইকে চড়ে বাসায় চলে গেলি। এই তোর বন্ধুত্ব? ফোনের ওপারে ইরা চোখ ছোট ছোট করে তাকিয়ে ফোনটা কানের সাথে লাগিয়ে সন্দিহান কণ্ঠে বলল, তার আগে বলো দেখি, আমাকে রেস্টুরেন্টে ফেলে আমার খাটাস ভাইয়ের সাথে তুমি কোথায় গিয়েছিলে চান্দু? আমি তো বেরিয়ে তোমাকে খুঁজছিলাম, তুমি তো ছিলে না এখানে। নিজের কথার জালে নিজেই ফেসে গেল অনিন্দিতা। ইরার কথায় চুপ করে গেল মুহূর্ত খানেক। আমতা আমতা করে কি বলবে ভেবে পেল না। তারপর গলা নিচু করে বলল, আমি আমি তোর খাটাস ভাইয়ের সাথে বেরোবো কেন? হ্যাঁ, আশ্চর্য, বোরিং লাগছিল বিধায় বাইরে হাঁটতে বেরিয়েছিলাম। হুম, হাঁটতে বেরিয়েছিলে? না, বাহ, ভালো লাগে। তা একাই গিয়েছিলে? হ্যাঁ, একাই তো, সাথে আবার কে যাবে? হুম, ইরার গলায় সন্দেহের সুরটা আরো ঘনীভূত হলো। তাই তো বলি, ভাইয়ার সাথে যখন কথা বলছিল তখন পাশের চেয়ারে চেনা কণ্ঠটা কার ছিল? অনিন্দিতা থমকে গেল। ধরা পড়ে গেল কিনা এই ভেবে অস্বস্তিতে চিৎকার করে উঠল এবার। ইরা, রাত 10টা বাজে। এসব আজগুবি কথাবার্তা রাখবি তুই? আজগুবি কথাবার্তা না। ইরার মৃদু হাসি শোনা গেল ওপাশে। অনিন্দিতা তড়িঘড়ি করে বলল, ঘুমা গিয়ে, ফোন রাখছি আমি। ঘুমোবো, কিন্তু শোন। কিছু শুনতে চাই না। ঠিক আছে, তাই লাস্ট একটা কথা বলি। কি? তুই যে হাঁটতে বেরিয়েছিলি, এখন ফুটপাতে দাঁড়িয়ে কেউ কি তোকে হাওয়ায় পরিয়ে দিয়েছিল? অনিন্দিতা চমকে উঠে ফোনটা কানে চেপে ধরল শক্ত করে। ও পাশ থেকে ইরার দুষ্টু হাসি ভেসে এলো। গুড নাইট, মিস অনিন্দিতা। ইরাকে দেখতে পাত্রপক্ষ এসেছে আজ। অভিকের মা, বাবা, বড় বোন, দুলাভাই, সাথে অভিকের একটা কাজিনও এসেছে। সবাই বসে আছে ড্রয়িং রুমে। ইরার বাবা ইকরাম হোসেন, খালু আজিজ রায়হান ওরফে শুভ্রর বাবা, আরেক পাশে শুভ্র। তখনই অনিন্দিতা আর প্রীতিকে সাথে নিয়ে ইরা এলো সেখানে। শুভ্রর চোখ দুটো তৎক্ষণাৎ নিজ দায়িত্বে চলে গেল তার মেঘফুলের দিকে। আর তার সাথে সাথেই ব্রুজোড়া কুঁচকে গেল ওর। মেঘফুল এত সেজেছে কেন আজ? ওকে তো দেখতে আসেনি এরা, এসেছে ইরাকে দেখতে। তবে তবে মেঘফুলকে সুন্দর দেখাচ্ছে। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকার মাঝে হঠাৎ করে শুভ্রর চোখ গেল উল্টো দিকের সোফায় বসে থাকা অভিকের কাজিনের দিকে। ছেলেটা আর চোখে তাকিয়ে আছে ওর মেঘফুলের দিকে। সাথে সাথেই মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল ওর। চোখ ঘুরিয়ে অনিন্দিতার দিকে তাকালো ও। মেয়েটা তখনও দাঁড়িয়ে আছে ইরার বসা সোফাটার পাশে। অভিকের মা তখন হেসে বলছেন, ইরা মা, তোমাকে তো ছবির চেয়েও মিষ্টি লাগছে। ইরা লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে রইল। শুভ্রর চোখ দুটো আলগোছে ছুঁয়ে গেল অনিন্দিতার মুখ। ওর গলায় ঝুলতে থাকা নীলচে শিফন ওড়নাটা কাঁধ থেকে পিছলে এসে পড়েছে দাঁড়ানো প্রীতির দিকে। চুলগুলো নেমে এসেছে কোমর ছুঁয়ে। শুভ্র সেদিকে চেয়ে অস্থির বোধ করলো। মেয়েটা যাচ্ছে না কেন এখান থেকে? অভিকের মা ইরাকে টুকটাক প্রশ্ন করছেন, কিন্তু শুভ্রর কানে পৌঁছাচ্ছে না সেসব শব্দ। ওর দৃষ্টি ঘুরে ফিরে বারবার চলে যাচ্ছে অনিন্দিতার দিকে। মেয়েটা দাঁড়িয়ে আছে নিশ্চুপ। মাঝে মাঝে প্রীতির ফিসফাস কথায় ঠোঁটে ফুটছে মৃদু হাসি। সেই হাসিটুকু শুভ্রের বুকে দুর্বার ঢেউ তুলতে যথেষ্ট। এই অনু, শুভ্র ভাই তোর দিকে অমন করে কি দেখছে? অনিন্দিতা চমকে তাকালো শুভ্রর দিকে। শুভ্র তাকিয়ে নেই, তবে ঠিক সেই মুহূর্তেই যে সে দৃষ্টি সরিয়ে নিয়েছে তা বোঝা গেল বেশ। অনিন্দিতা অস্বস্তিতে গাঢ় হয়ে বলল, কই না তো। এতক্ষণ তাকিয়েছিল, তুই তাকাতেই চোখ ফিরিয়েছে। প্রীতির কথা শুনে নিচু গলায় আচমকাই কেসে উঠল অনিন্দিতা। ইরাকে ভেতরে যেতে বলা হলো তখন। উঠে দাঁড়ালো ও। দুই বান্ধবীর মুখে চেয়ে ইশারায় জানতে চাইলো কি হয়েছে। প্রীতি মাথা নাড়লো হালকা করে। তারপর ওকে নিয়ে ভেতরে চলে গেল দুজনেই। আলহামদুলিল্লাহ ভাই, আপনার মেয়েটাকে ভারী পছন্দ হয়েছে আমাদের। আপনাদের কি ছেলে পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের ছেলেও তো মাশাআল্লাহ। পছন্দ না হয়ে উপায় আছে? দুই পরিবারের মুখে তখন আনন্দের হাসি, ঘর জুড়ে উচ্ছ্বাসের আবেশ। বিয়ের দিন নির্ধারণ হলো আগামী শুক্রবার। শুভ কাজে দেরি করে কাজ নেই। ইকরাম সাহেব স্ত্রীকে ইশারা করলেন মিষ্টি আনতে। সুস্মিতা বেগম মিষ্টি নিয়ে এলেন। মিষ্টি নিতে নিতে অভিকের মা কথার ফাঁকে বললেন, ইরা মামুনির পাশে একটা মেয়ে দাঁড়িয়েছিল না আপা, নীল ওড়না, চুল লম্বা, ওটাকে ইরার বান্ধবী নাকি? শুভ সতর্ক চোখে তাকালো খালামণির দিকে। সুস্মিতা বেগম হেসে উত্তর দিলেন,
হ্যাঁ, ইরার খুব ঘনিষ্ঠ বান্ধবী। অবিকের মা একবার তার স্বামীর দিকে তাকিয়ে চোখ ফেরালেন সুস্মিতার বেগমের দিকে। ও তাই, খুব ভদ্র মনে হলো। অবিকের মা হেসে বললেন, আসলে আমার দেবরের ছেলেটার জন্য মেয়ে খুঁজছি। আপনাদের যদি আপত্তি না থাকে, আমরা ওর মা বাবার সঙ্গে কথা বলতে চাই। ইকরাম সাহেব ও সুস্মিতা বেগম অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন। তারপর হেসে বললেন, না না, আমাদের আপত্তি থাকবে কেন? আপনারা শুভ। শুভ্র ঠান্ডা চোখে তাকিয়ে এতক্ষণের কথোপকথন শুনছিল। এ পর্যায়ে এসে কথার মাঝখানেই আচমকাই উঠে দাঁড়ালো। তারপর 10 জোড়া অবাক চোখকে পেছনে ফেলে হনহন করে বেরিয়ে গেল ড্রয়িং রুম থেকে। আহ, শুভ্র, কি কি হয়েছে আপনার? উম, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? বাড়ি ভর্তি লোকজন, কেউ দেখে ফেলে? অনিন্দিতাকে দরজার সাথে চেপে ধরে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল শুভ্র। অনিন্দিতার কথা থেমে গেল তক্ষুনি। বড় বড় চোখে তাকালো মেয়েটা। শুভ্র, দরজা বন্ধ করলেন? শুভ্রর লাল হয়ে আসা চোখের পানে তাকিয়ে থেমে গেল অনিন্দিতা। অবাক হয়ে তাকালো মানুষটার দিকে। কি হয়েছে আপনার এভাবে? কথাটুকু সম্পূর্ণ করতে দিল না শুভ্র। একটা হাত মেয়েটার সরু কোমরের বাঁকে গলিয়ে আরেকটা হাত মাথার পেছনে রেখে আচমকাই ঝুঁকে এসে ঠোঁট ডুবিয়ে দিল গোলাপের পাপড়ি ন্যায় তুলতুলে অধর জোড়ায়। বিস্ময়ে হতবাক অনিন্দিতা নিঃশ্বাস নিতে পর্যন্ত ভুলে গেল। মাথাটা হঠাৎ করেই সম্পূর্ণ খালি হয়ে গেল ওর। আচমকা শুভ্র কামড় বসালো তুলতুলে অধর জোড়ার নিম্নাংশে। অনিন্দিতা ব্যথায় কুকড়ে উঠে শুভ্রর চুলগুলো খামচে ধরলো। শুভ্র আরো খেয়ে হারিয়ে বসলো এতে। মেয়েটাকে নিজের সাথে একদম ঠেসে ধরে পাগলের মতো নিজের দখলদারিত্ব জাহির করতে ব্যস্ত হলো পাতলা অধর জোড়ার উপর। অনিন্দিতার শ্বাস ফুরিয়ে আসবার উপক্রম প্রায়। শুভ্রর চুলগুলো সর্বশক্তি দিয়ে খামচে ধরতে চাইল মেয়েটা। তবে শরীরটা অবশ হয়ে আসছে ক্রমশই। হাত দুটো শুভ্রর চুলের ভাঁজ থেকে আস্তে করে খসে পড়লো প্রশস্ত কাঁধের উপর। শুভ্রর হুঁশ ফিরল তাতেই। ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে আলগা করলো হাতের বাঁধন। অনিন্দিতার অবস্থা নাজেহাল ততক্ষণে। চোখ দুটো বন্ধ রেখে হাঁপানি রোগীর মতো টেনে টেনে শ্বাস নেওয়ার চেষ্টা করছে মেয়েটা। শুভ্র খানিকটা সরে দাঁড়ালো। এতক্ষণ পর মাথা ঠান্ডা হতেই বুঝে আসলো কি করেছে ও। একটুখানি এগিয়ে এসে হাঁপাতে থাকা মেয়েটার গালে হাত রাখলো আলতো করে। নন্দিতা, অনিন্দিতা চোখ মেলে তাকালো। গভীর চোখ দুটোয় চোখ পড়তেই তীব্র লজ্জায় ছেয়ে গেল নাজুক বদন। এত সাজছো কেন? কো- কোথায় সেজেছি? সাজিনি তো, চোখে কাজল দিয়েছি শুধু। শুভ্র ভালো করে লক্ষ্য করলো এবার। আসলেই তো সাজেনি মেয়েটা। শুধুমাত্র পুরু করে শুধুমাত্র পুরু করে চোখে কাজল টেনেছে দীঘল কালো নয়ন জোড়ায়। তাতেই এত অপসরা লাগছে। শুভ্র মুগ্ধ চোখে তাকিয়ে গেল কাজল কালো নয়ন জোড়ার গভীরে। হাঁসফাঁস করে উঠল অনিন্দিতা। শুভ্র, তোমাকে দেখতে আজ অন্যরকম লাগছে মেঘফুল। অনিন্দিতা লজ্জা পেয়ে চোখ নামালো। আমতা আমতা করে বলল, ওরা আমায় খুঁজবে। শুভ্র, দরজাটা খুলুন প্লিজ, চলুন এখান থেকে। শুভ্রর যেন সম্বিত ফিরল এতক্ষণে। তুমি অতক্ষণ ধরে ঘরে দাঁড়িয়েছিলে কেন তখন? অনিন্দিতা অবাক হয়ে তাকালো। মানে, ইরাকে রেখে চলে আসলাম কি করে? আমি অত শত জানি না, শুধু জানি অন্য কেউ তোমার দিকে চোখ তুলে তাকালে তার পরিণাম ভালো হবে না নন্দিতা। শুভ্রর চোখ দুটো আবারও লালচে বর্ণ ধারণ করেছে। সেদিকে তাকিয়ে অনিন্দিতা অবুঝের ন্যায় শুধালো, ইরাকে রেখে চলে আসতাম কি করে? কে তাকিয়েছে আমার দিকে? ওখানে তো শুধু বড়রাই ছিল। আরে কেউ ছিল অনিন্দিতা, ওদের সাথে অভিকের একটা কাজিন এসেছে। ওরা বলছিল এতটুকু বলতেই থেমে গেল শুভ্র। অনিন্দিতা কৌতূহলী চোখে তাকালো। কি বলছিল? সাথে সাথেই রক্তিম আখিদয়ের তীব্র দৃষ্টিতে বিদ্ধ হলো বোকা মেয়েটা। তারপর থমকে গেল সেখানেই। তার 1 সেকেন্ডের মাথায় হঠাৎ করে ঘটনার যোগসূত্র পরিষ্কার হলো ওর কাছে। তৎক্ষণাৎ চোখ দুটো হয়ে উঠল মার্বেল আকৃতির। ঠোঁট জোড়া ফাঁক হয়ে গেল নিজ দায়িত্বে। তাই জন্যে আপনি অমন করে আমায় টেনে আনলেন এইখানে, অমন করে ঠোঁটে? মার্বেল আকৃতির চোখ দুটো নিয়ে অনিন্দিতার হাত আপনা আপনি চলে গেল নিজের ঠোঁটের উপর। সেদিকে চেয়ে শুভ্র গম্ভীর স্বরে আওড়ালো, আমার কিছুতে কারো বিন্দুমাত্র অধিকার নেই অনিন্দিতা। যেটা আমার সেটা শুধুই আমার। সেখানে কারোর এক তিল পরিমাণ আগ্রহ সহ্য করব না আমি। অনিন্দিতা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মানুষটার দিকে। বুকের ভেতরটা কেমন থেকে থেকে কেঁপে উঠছে, অথচ মুখে কোনো কথা খুঁজে পাচ্ছে না ও। শুভ্র দৃষ্টি তখনও মেয়েটার উপর স্থির। অচঞ্চল তীব্র সেই দৃষ্টি, যেন মেয়েটার চোখের ভেতর দিয়েই পড়ে ফেলতে চাইছে মনের অব্যক্ত কথাগুলো।
শুভ্র, অনিন্দিতার গলা কাঁপল। সবাই খুঁজবে আমাদের। শুভ্র ছোট করে একটা নিঃশ্বাস ফেলল। লেটস গো। নব ঘুরিয়ে দরজাটা খুলতেই দৃশ্যমান হলো চোয়াল ঝুলে পড়া দুটি মুখাবয়ব। বিস্ফোরিত দুজোড়া চোখ বেরিয়ে আসবার উপক্রম পায়। এমন ভাবে স্থির হয়ে দুজন দাঁড়িয়ে আছে দরজার সামনে, যেন কোনো ভয়ঙ্কর অপরাধীর সাক্ষী হয়ে গেছে তারা। অনিন্দিতা প্রায় ছুটে বেরিয়ে এলো শুভ্রর পাশ থেকে। রক্তিম কৃষ্ণচূড়ার ন্যায় চেহারা নিয়ে কিছু খুঁজে পেল না বলবার মতো। প্রায় জমে যাওয়া ঠোঁট দুটো নাড়িয়ে কোনো রকমে আওড়ালো। ই- ইরা, প্রীতি, তোরা এখানে কি? প্রীতির চোখ এখনো বিস্ফোরিত। ব্যাপারটা এখনো হজম করতে পারেনি ও। সেভাবেই চেয়ে থেকে জিজ্ঞেস করলো। তুমি বরং বলো, তোমরা এখানে কি করছিলে? ইরার মুখে এখনো কথা ফোটেনি। ও একবার তাকাচ্ছে অনিন্দিতার দিকে, আরেকবার শুভ্রর দিকে তাকিয়ে বোকার মতো চোখ পিটপিট করছে। শুভ্র নির্বিকার, যেন কিছুই হয়নি। গলাটা ঠিক করতে করতে ও গম্ভীর মুখে বলল। দরজাটা আটকে গিয়েছিল, সেটাই খুলছিলাম। প্রীতি দুই ভ্রু উঁচু করে তাকালো। তাই? অনিন্দিতা ততক্ষণে মাথা নামিয়ে ফেলেছে। চুপচাপ ওদের পাশ কাটিয়ে চলে যেতে চাইলো, কিন্তু থেমে গেল ইরার ফিসফিসানি কণ্ঠস্বরে। অনু, ঠোঁটে কি হয়েছে তোর? মুহূর্তেই থমকে গেল অনিন্দিতার পা জোড়া। হাত দুটো ঝাঁঝা করে কান দুটো ঝাঁঝা করে উঠল লজ্জায়। হাতটা অজান্তেই উঠে এলো ঠোঁটের কাছে। আমতা আমতা করতে করতে কোনো রকমে বলল। কি করে যেন একটা মৌমাছি ঢুকেছিল তোর ঘরে, ওটাই কামড়েছে। বলতে বলতে আর চোখে একবার চাইলো শুভ্রর দিকে। সে তখন গম্ভীর মুখে তাকিয়ে আছে এদিকেই। অনিন্দিতা তড়িৎ গতিতে চোখ সরিয়ে নিল। তাড়াহুড়ো করে গলায় বলল। আম্মু তাড়াতাড়ি ফিরতে বলেছে ইরা, আমি আমি আসছি। অনিন্দিতা পালিয়ে গেল একরকম। ও চলে যেতেই তীক্ষ্ণ দৃষ্টি দুটো ধা করে ঘুরে এসে পড়ল শুভ্রর পানে। শুভ্র অবশ্য তোয়াক্কা করল না সেসব। ভ্রু উঁচিয়ে ভীষণ নির্লিপ্ত কণ্ঠে শুধালো। কি হয়েছে তোমাদের? কিছু বলবে? ভাইয়া, তুমি আর অনিন্দিতা কি? তোর বান্ধবী মৌমাছির কামড় খেয়ে চিৎকার করছিল, সেটা দেখতেই তো এসেছিলাম। তারপর বের হবার সময় দেখি দরজাটা কিভাবে যেন লক হয়ে গেছে। তারপর কত কারসাজি করে খুলতে হলো সেটা। খালুকে ভালো একটা মিস্ত্রি ডাকতে বলিস। এরকম হুটহাট লক হয়ে গেলে তো সমস্যা। অযথা এমন এম্বারেসিং সিচুয়েশনে পড়তে হয়। বলেই শার্টের হাতা ফোল্ড করতে করতে গট গট করে নির্লিপ্ত ভঙ্গিতে সেখান থেকে প্রস্থান করল সে। পেছনে ফেলে গেল শান্তশিষ্ট ভদ্র ছেলেটার মিথ্যে বলার অপূর্ব গুণ দেখে ভীষণভাবে বিষম খাওয়া দুই মানবীকে। বাসায় ফিরে শুভ্র সেই যে উপরে নিজের ঘরে ঢুকেছে, এখন পর্যন্ত একবারও বের হয়নি। ডাইনিং এ খাবার সাজিয়ে সোনালী বেগম সে কখন থেকে ডাকছেন ছেলেকে, তবে তার কানেরই যেন পৌঁছাচ্ছে না সেসব ডাক। উপায় অন্তর না পেয়ে সোনালী বেগম নিজেই এবার সিঁড়ি ভেঙে উপরে উঠে এলেন। দরজার সামনে এসে থেমে গেলেন সোনালী বেগম। ঘরটা সম্পূর্ণ নিস্তব্ধ। শুধু ঘড়ির কাঁটার মৃদু টিকটিক শব্দটা শোনা যাচ্ছে। দরজায় টোকা দিলেন তিনি। শুভ্র, এই ছেলে। ভেতর থেকে কোনো শব্দ এলো না। কপালে হাত টেকিয়ে নিঃশ্বাস ফেললেন সোনালী। তারপর হাত বাড়িয়ে দরজা নব ঘোরালেন। দরজাটা খোলা। আলো নিভিয়ে রেখেছে ছেলেটা। অন্ধকার ঘরে প্রবেশ করতেই দৃশ্যমান হলো জানালার মুখ করে বিছানায় পা ঝুলিয়ে বসে আছে শুভ্র। জানালার গ্রিল ভেদ করে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে ওর মুখে। সোনালী বেগম মুগ্ধ দৃষ্টি ফেললেন ছেলের মুখে। তার ছেলেটা দেখতে শুনতে চাঁদের চেয়ে কোনো অংশে কম নয়। সদ্য জন্মানো সন্তানের চাঁদের মতো মুখখানা দেখে সোনালী অতি আহ্লাদে তার নাম রেখেছিলেন শুভ্র। তাহমিদ রায়হান শুভ্র। ওদিক থেকে বেরিয়ে এসে সোনালী খেয়াল করলেন তার অতি আদরের ছেলেটা অন্যদিনের তুলনায় আজ একটু বেশি নির্লিপ্ত। মা এসেছে তার খেয়াল হয়নি এখনো। অন্য মনস্ক চোখের দৃষ্টি নিবদ্ধ দূরে কোথাও, হয়তো বাইরে, আকাশে, কিংবা হয়তো নিজের অগোছালো ভাবনার দিকে। শুভ্র, এখানে বসে আছো কেন? আমি খেতে ডাকছি সেই কখন থেকে। বসে থাকতে থাকতে তোমার আব্বু খাওয়া শুরু করেছে। সোনালী বেগম এগিয়ে গিয়ে ওর পাশে দাঁড়ালেন। শুভ্র মাথা ঘুরিয়ে তাকালো না, শুধু ঠোঁট নাড়ল মৃদু স্বরে। তুমিও খেয়ে নাও আম্মু, আমি খাবো না, ভাল লাগছে না। ভাল লাগছে না কেন? মন খারাপ? শুভ্র উত্তর দিল না। নিঃশব্দে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে রইল বাইরে জ্যোৎস্নার আলো ছায়ার খেলায়। সোনালী বেগম ছেলের পাশে বসতে বসতে নরম গলায় বললেন। আম্মুকে বলবি না? শুভ্র এক পলক চুপ করে রইল। শুভ্র এক মুহূর্ত চুপ করে রইল। তারপর ধীরে একটা নিঃশ্বাস ফেলল।
ভারী গলায় আটকে থাকা দীর্ঘশ্বাসের মতো শোনালো সেই শব্দ। সোনালী বেগম আবার বললেন, বিকেলবেলা ওভাবে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেলি কেন? সবাই হতবাক হয়ে গিয়েছিল। শুভ্র এবার চোখ ফিরিয়ে তাকালো মায়ের মুখে। এক মুহূর্ত চুপ থেকে দৃঢ় গলায় বলল, আম্মু, আমি কিচ্ছু জানি না। তুমি আর আব্বু কালই রাবে আন্টির সঙ্গে কথা বলবে। সোনালী বেগম অবাক হয়ে তাকালেন ছেলের দিকে। রাবেয়া আন্টি মানে অনিন্দিতার মা? হ্যাঁ, রাবেয়া আপার সাথে কি কথা বলবো? বিয়ের প্রপোজাল দেবে। ছেলের নির্লিপ্ত কণ্ঠ শুনে হতভম্ব হয়ে তাকালেন সোনালী বেগম। বিয়ের প্রপোজাল মানে? কার সাথে কার বিয়ে? শুভ্র মায়ের দিকে গম্ভীর মুখে তাকিয়ে বলল। তোমার ছেলের বিয়ে। সোনালী বেগম কিছুক্ষণ চুপ করে রইলেন। ছেলের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলেন ও মজা করছে নাকি সত্যি বলছে। কিন্তু এই মুহূর্তে শুভ্রর চোখে যে একরোখা দৃঢ়তাটা বিরাজ, সেটা মায়ের চেনা। ছেলেটা যখন এমনভাবে কোনো কথা বলে তখন আর কিছুতেই সেখান থেকে ফেরানো যায় না ওকে। তুমি কি সিরিয়াস? 1000%। কিন্তু অভিকের মা যে আজ... কথাটা সমাপ্ত হবার আগেই বিকেল থেকে দিকি দিকি করে চলতে থাকা চাপা আগুনটা এবার আচমকাই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ল শুভ্রর সমস্ত মস্তিষ্ক জুড়ে। ঠান্ডা কণ্ঠস্বরে মায়ের কথা মাঝপথে থামিয়ে দিল ও। রাবে আন্টির সাথে তোমরা কালই কথা বলবে, অ্যান্ড দ্যাটস ফাইনাল। অনিন্দিতাকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাই না আমি। সোনালী বেগম যেন অবাক হতেও ভুলে গেলেন এবার। বুকের ভেতরটা হঠাৎ কেমন থরথর করে উঠল। শান্ত শিষ্ট ছেলেটার এই জেদি রূপের সাথে পরিচিত নন তিনি। ছেলের মুখে কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইলেন সোনালী। তারপর মৃদু কণ্ঠে বললেন, শুভ্র, তুমি বুঝে শুনে কথা বলছো তো? বিয়ে কিন্তু কেন? শুভ্র উঠে দাঁড়ালো হঠাৎ। জানালার গ্রিল ঘেঁষে দাঁড়ালো গম্ভীর মুখে। আমি ভেবেই বলছি আম্মু, অনিন্দিতার ব্যাপারে অন্য কারো বিন্দুমাত্র আগ্রহ সহ্য করবো না আমি। সোনালী বেগমের কপালে ভাঁজ পড়ল। অভিকের মা তো শুধু প্রস্তাবটা তুলেছিলেন। তুলবে কেন? শেষের শব্দ কটা উচ্চারণের সময় শুভ্রর বুকটা ওঠানামা করছিল তীব্রভাবে। গলার শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে উত্তেজনায়। সোনালী বেগম স্থির হয়ে গেলেন কয়েক মুহূর্তের জন্য। তারপর ধীর স্বরে সোজাসাপটা প্রশ্ন করলেন এবার। অনিন্দিতাকে ভালোবাসো? শুভ্রর চোখ এক মুহূর্তের জন্য মায়ের মুখে স্থির রইল। তারপর খুব ধীরে দৃষ্টি নামিয়ে নিল ও। ঠোঁট দুটো শুকিয়ে এসেছে, কিন্তু কণ্ঠে দৃঢ়তা কমেনি এতটুকু। হ্যাঁ, আমি ভালোবাসি অনিন্দিতাকে। ঘরে নেমে এলো গাঢ় নীরবতা। শুভ্রর ভারী কণ্ঠস্বর যেন বারবার প্রতিধ্বনিত হলো বদ্ধ ঘর জুড়ে। জানালার বাইরে থেকে ভেসে আসা বাতাসের মৃদু শোর শব্দে ভাঙল সেই নিস্তব্ধতা। সোনালী বেগম আস্তে করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। বুকের ভেতর জমে থাকা হাজারো প্রশ্ন একসাথে বেরিয়ে এলো সেই নিঃশ্বাসের সঙ্গে। তুমি নিশ্চয় জানো শুভ্র, একপাক্ষিক ভালোবাসার কোনো পরিণতি হয় না। ওরও কি তোমাকে ভালো লাগে? শুভ্র এক মুহূর্তের জন্য চোখ দুটো বন্ধ করলো। মানুষ পটে ভেসে উঠল অনিন্দিতার লাজুক মুখখানা। সেই মুখখানার দিকে তাকিয়ে কতবার যে ওর বুকের ভেতর অদ্ভুত এক শান্তি নেমে এসেছে শুভ্র নিজেও জানে না। চোখ বন্ধ করতেই মনে পড়ে গেল সেদিন বিকেল বেলায় রোদ ছায়া খেলা করা অনিন্দিতার গভীর চোখ দুটো, মৃদু মন্দ হাসির সঙ্গে লজ্জায় রক্তিম হয়ে যাওয়া গাল দুটি, আর কথা বলার সময়ে গলার স্বরের ওই মৃদু কাঁপন। মৃদু নিঃশ্বাস ফেলে শুভ্র বলল, ওর চোখ আমি দেখেছি আম্মু, সেই চোখে আমার জন্য অনুভূতি আছে। যদি তুমি ভুল বুঝে থাকো? শুভ্র এবার চোখ খুলে স্থির দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। শান্ত থমকে যাওয়া সে দৃষ্টি। তারপর হঠাৎ করে ওর মনে পড়ল সেদিন সন্ধ্যায় ছাদের মুহূর্তটা। ওর শক্তপোক্ত হাতে দৃঢ় বাঁধনে আটকা পড়ে মেয়েটা ক্ষীণ কণ্ঠে স্বীকার করেছিল শুভ্রর প্রতি ওর অনুভূতি আছে, খুব সামান্য একটু হলেও আছে। বাকিটা না হয় শুভ্রই পুষিয়ে নেবে, কিন্তু মেঘফুলকে ওর চাই, যে কোনো মূল্যে চাই, আর সেটা খুব দেরি হয়ে যাবার আগেই। সোনালী বেগম কিছুক্ষণ নীরব ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর মৃদু নিঃশ্বাস ফেলে নিঃশব্দে বললেন, তোমার অনুভূতি পরিষ্কার, তবে অনিন্দিতার অনুভূতিটাও তো বুঝতে হবে শুভ্র। সোনালী বেগম এক মুহূর্ত থেমে আবার বললেন, ভালোবাসার জোর জবরদস্তি করার জিনিস নেই। অনিন্দিতা আমাকে পছন্দ করে আম্মু। ছেলের গম্ভীর কণ্ঠস্বরে মাঝপথেই থেমে গেলেন সোনালী। সোনালী বেগম নিঃশব্দে ছেলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর নিঃশ্বাস ফেলে ধীরে বললেন, তুমি যদি এতটাই নিশ্চিন্ত হয়ে থাকো তবে আমি কথা বলবো কালই। শুভ্র ঠোঁটে ক্ষীণ হাসি ফুটল মুহূর্তেই। থ্যাংক ইউ আম্মু। আন্টিকে আম্মুর কাছে
আপনিই পাঠিয়েছেন শুভ্র? শুভ্র এক মুহূর্ত চুপ করে রইল, তারপর শান্ত গলায় উত্তর দিল। হ্যাঁ, পাঠিয়েছে। অনিন্দিতা নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল শুভ্রর চোখে। অনেকক্ষণ পর কাপা গলায় বলল। কেন? শুভ্র দুপা এগিয়ে এসে একদম কাছাকাছি দাঁড়ালো, তবে স্পর্শ করলো না মেয়েটাকে। চোখে চোখ রেখে নিঃশব্দে বলল। অনিন্দিতা অবুঝের ন্যায় মাথা নাড়ল। না, ও জানে না। ও সত্যি এখনো জানে না নিজের ভালোবাসার মানুষটার জন্য তাহমিদ রায়হান শুভ্র নামের এই সুদর্শন পুরুষ ঠিক কোন পর্যায়ে নিজের ভালোবাসার মানুষটার জন্য তাহমিদ রায়হান শুভ্র নামের এই সুদর্শন পুরুষ ঠিক কোন পর্যায়ের পাগলামি করতে পারে। শুভ্র গভীর নিঃশ্বাস নিল, তারপর খুব ধীরে নিচু গলায় বলল। মাঝের এই দূরত্বটুকু ঘুচিয়ে ফেলে ব্যবস্থা করতে পাঠিয়েছি ম্যাডাম। আপনাকে দূরে রাখলে বুকের এই পাশে ব্যথা করছে আজকাল। এই অজানা অসুখের প্রতিষেধক হিসেবে আমার আপনাকে চাই। মেয়েটা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল কয়েক পল। সেই দৃষ্টিতে বিস্ময় ছাড়া আরো কিছু ছিল কিনা শুভ্র জানে না। ও মেয়েটার কাছাকাছি ঝুঁকে এলো, এতটাই কাছে যে অনিন্দিতার এলোমেলো নিঃশ্বাস অবাধে ছুঁয়ে গেল ওর গৃহাদেশ। অনিন্দিতার ঠোঁট কেঁপে উঠল অনেকক্ষণ পরে। উম, দূরত্ব কোথায়? আমরা তো শুভ্র ধীরে, খুব ধীরে মাথা নাড়ল। আমরা কাছে আছি মেঘফুল, কিন্তু চাইলে যখন তখন আমি তোমাকে দেখতে পাই না। চাইলে তোমার এই তুলতুলে শরীরটা নিজের সাথে আষ্টে পৃষ্ঠে মিশিয়ে নিতে পারি না। এর কষ্ট তুমি বোঝো? অনিন্দিতা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল শুভ্রর দিকে। ঠিক সেই মুহূর্তেই ওর মনে হলো পৃথিবী থমকে গেছে। নভেম্বরের মৃদু মন্দ ঠান্ডা হাওয়া, সেই হাওয়ায় গাছের পাতার হালকা কাঁপন, সবকিছু যেন স্থির। শুধু শুভ্রের কণ্ঠের ভার আর ওর বুকের ধক ধক শব্দটাই শোনা যাচ্ছে। ওর গলাটা শুকিয়ে এলো সহসাই। শুভ্র। শুভ্র এতটাই কাছে এসে দাঁড়িয়েছে যে ওর উষ্ণ দমকা নিঃশ্বাস একের পর এক অনিন্দিতার গলার ত্বক ছুঁয়ে যাচ্ছে অবাধে। শুভ্র ফিসফিস করে ডাকলো। অনিন্দিতা। অনিন্দিতা কেঁপে উঠল, জবাব দিল না। শুভ্রর চোখ দুটো অনিন্দিতার রক্তিম মুখমণ্ডল স্ক্যান করে থেমে গেল মেয়েটার কাপা ঠোঁটের উপর। এক হাত বাড়িয়ে মেয়েটার সরু কোমর আঁকড়ে ধরে শুভ্র ওর কানের কাছে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো। আমাকে ভালোবাসো মেঘফুল? অনিন্দিতার নিঃশ্বাস যেন আটকে গেল হঠাৎ। বলিষ্ঠ হাতের শক্ত বাঁধন কোমরের চারপাশে ঝাপটে বসতেই বুকের ভিতর অদ্ভুত দোলা উঠল। শুভ্রর প্রশ্নটা ওর কানে নয়, সোজা হৃদয়ের ভিতরে বাজল। অনিন্দিতা চোখ বন্ধ করে ফেলল অনিচ্ছায়। শরীরটা কাঁপছে মৃদু মৃদু লজ্জায়, ভয়ে আর অচেনা দোলাচলে। প্রশ্নটার কি উত্তর দেবে ও? ও ঠোঁট কাঁপছে কিন্তু শব্দ বের হচ্ছে না। মানুষটার প্রশস্ত বুকে মুখ লুকিয়ে ফেলার মতো অনুভূতি তীব্রভাবে চেপে ধরলো ওকে। কিছুক্ষণ পর অনিন্দিতা খুব আস্তে, খুব ভাঙা গলায় বলল। আমি আমি জানি না। শুভ্রর আঙ্গুলগুলো সরু কোমরের উপর শক্ত হলো সহসাই। জানো, শুভ্রর কণ্ঠস্বর ঠান্ডা শীতল। তোমার এই নিঃশ্বাসের কাঁপন, চোখের এই ভয়, লজ্জা, মুগ্ধতা মিশে থাকা চাহনি বলে দিচ্ছে তুমি আমায় ভালোবাসো কিনা। আমার কাছে এলে তোমার বুক কাঁপে, শ্বাস প্রশ্বাস অগোছালো হয়। এরপরে এমন বাজে মিথ্যে বলবে তুমি? অনিন্দিতা চোখ নামিয়ে নিল, দাঁত দিয়ে কামড়ে ধরল ঠোঁটের নিম্নাংশ। শুভ্র চেয়ে শুভ্র সেদিকে চেয়ে বড্ড বেশি বেসামাল হলো। বুকের ভেতরটা কেমন ধক করে উঠল মুহূর্তেই। অনিন্দিতার দাঁতে চেপে ধরা গোলাপি অধর, অগোছালো নিঃশ্বাস। মুহূর্তেই ওর মনে পড়ল সেদিন বিকেলের উষ্ণ ঘনিষ্ঠ মুহূর্তটা, আর এতক্ষণ ধরে কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে থাকা সমস্ত সংযমের বাঁধ ধসে পড়ল তখনই। শুকনো ঢোক গিলে শুভ্র এক হাত তুলে অনিন্দিতা চিবুকের নিচের আলতো স্পর্শ করলো। ধীরে ধীরে মাথাটা উপরে তুলতে বাধ্য করলো মেয়েটাকে। অনিন্দিতার চোখ দুটো ভীষণ অনিচ্ছায় উপরে উঠল। শুভ্রর নেশাক্ত চোখের সঙ্গে মিশতেই বুক কেঁপে উঠল মেয়েটার। শুভ্র নিচু গলায় বলল। I wanna taste your soft lips again, cutie pie. অনিন্দিতার নিঃশ্বাস আটকে গেল। ওর ঠোঁট এখনো কামড়ে ধরা। শুভ্র ক্রমশ কাছে এগিয়ে আসছে, এতটাই কাছে যে ওর উষ্ণ শ্বাসের দমকা বাতাস এখন সরাসরি ছুঁয়ে যাচ্ছে মেয়েটার গোলাপি ওষ্ঠদ্বয়। অনিন্দিতা চোখ বন্ধ করে ফেলল, খুব ধীরে ওর গালের পাশ বুলিয়ে নামিয়ে আনলো হাত। থেমে গেল ঠিক কম্পমান ঠোঁটের উপর এসে। অনিন্দিতা এবার কেঁপে উঠল দৃশ্যমান রূপে। হাত বাড়িয়ে ধরে ফেলল শুভ্রর অবাধ্য হাতটা। কেউ চলে আসবে শুভ্র। খড়খড়ে বৃদ্ধা আঙ্গুলে নিচ থেকে মসৃণ ঠোঁটজোড়া নাড়িয়ে কথা বলতে বড্ড কষ্ট হলো অনিন্দিতার।
হৃৎপিণ্ডের সাথে সাথে হাত পা কাঁপছে সমান তালে। শুভ্রর হাত ধরে ফেলা হাতটাও কাঁপছে। শুভ্র সেদিকে চেয়ে হাসলো। সেদিন অতর্কিত আক্রমণটার জন্য মেয়েটা প্রস্তুত ছিল না, তাই বাধা দেবার সময় সুযোগ কোনোটাই পায়নি। শুভ্র নিজেও সেদিন হুঁশে ছিল না। মেয়েটাকে হারিয়ে ফেলার ভয় ওকে জেঁকে ধরেছিল ভয়াবহভাবে। তার ফলস্বরূপ হুঁশ খুইয়ে অমন বেসামাল আচরণ করেছিল সেদিন। কিন্তু প্রথম দিনের মতো আজও মেঘফুলের অনুমতি চেয়েছে সে। মেয়েটা সেদিনও অনুমতি দেয়নি, আজও যে দেবে না সেটা বুঝে গেল শুভ্র। তাই থুতনিতে হাত রেখে গোলাপি অধর জোড়ায় শব্দ করে একটা চুমু খেয়ে সরে এলো তক্ষুনি। সরে আসার আগে চোখ মুখ খিচে লজ্জায় লাল হয়ে যাওয়া মেয়েটার কানে কানে ফিসফিসিয়ে বলে এলো, ম্যাডাম, এখন ছেড়ে দিচ্ছি বলে এটা ভেবে বসবেন না যে আমি খুব সুপুরুষ। সম্পর্কটা এখনো হালাল হয়নি, তাই বেঁচে গেলেন এই যাত্রায়। তবে এটা হালাল করতে খুব বেশি সময় নেব না আমি। সো গেট ইউর সেলফ রেডি টু কোঅপারেট উইথ মি, মাই রেড চেরি। ইরা অভিকের এঙ্গেজমেন্টের আয়োজন করা হয়েছে ঘরোয়াভাবেই। তবে ঘরোয়া আয়োজন করা হলেও অভিকদের দিক থেকে ভালোই আত্মীয় স্বজন এসেছেন। পরিবারের বড় ছেলের বিয়ে বলে কথা। ইরার মনে হচ্ছে সবকিছু কেমন ঝড়ের গতিতে ঘটছে। বাস্তব অবাস্তব সব এলোমেলো লাগছে কেমন। অভিক ছেলেটাকেও ভালো লেগেছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সবকিছুতেই যেন খুব তাড়াহুড়ো, খুব দ্রুত। অবিক সোফায় বসে ইরার সবচেয়ে পিচ্চি কাজিন তিয়াশার সাথে কথা বলছে। মাঝে মধ্যে একটু দুষ্টুমিও করছে। তিয়াশা হাসছে খিলখিলিয়ে। অবিক এক ফাঁকে চোখ তুলে ঠিক ইরার চোখে তাকালো এক মুহূর্তের জন্য। অর্ধপরিচিত মোলায়েম দৃষ্টিটাই দৃষ্টি মিলতেই ইরার বুকের মধ্যে কম্পন উঠল আবারও। ভালো লাগা আছে, আছে কৌতূহল। কিন্তু এই কিন্তুটাই ইরা কাটিয়ে উঠতে পারছে না। মনে হচ্ছে এত বড় একটা সম্পর্কের বাঁধনে পা বাড়াতে কি সত্যিও প্রস্তুত, নাকি সময়ই শুধু খুব দ্রুত এগিয়ে গেছে, আরো থমকে আছে একই জায়গায়। এই ভাবনার ভিড়েই ডাক পড়ল, এরা, এসো মা, আংটিটা পরিয়ে দাও। এরা চমকে উঠল। বাস্তবতা যেন হঠাৎ করে হাত ধরে টেনে নিল ওকে। ঘর জুড়ে চাপা গুমট উত্তেজনা। সবাই যেন শ্বাসরুদ্ধ করছে মুহূর্তটার জন্য। অবেগ হাত বাড়িয়ে দিল ইরার দিকে। ওর হাতটা আশ্চর্য রকম স্থির, অথচ ইরার হাতটা ঠিক উল্টো, কেমন কাঁপছে অনবরত। নার্ভাস? অভিক খুব নিচু স্বরে জিজ্ঞেস করলো, যেন প্রশ্নটা শুধু ইরার কানেই বোঝায়। এরা ছোট্ট করে হাসলো। একটু। অভিকের ঠোঁটে মৃদু আশ্বাস ভরা একটুখানি হাসি ফুটলো। তারপরে এরা আংটিটা পরিয়ে দিল অভিকের আঙ্গুলে। হাততালি, আনন্দ ধ্বনি, ফ্ল্যাশ সব যেন ঢেউয়ের মতো ছুঁয়ে যাচ্ছে ইরাকে। কিন্তু ভেতরে ভেতরে কোথাও একটা ফাঁপা শব্দ পাচ্ছে। এত দ্রুত কেন হচ্ছে সব? এরপর অভিক আংটি পরানোর পালা। ইরার আঙ্গুলগুলো কাঁপছে সমানে। ইরা, অভিকে নরম কণ্ঠস্বর ফিসফিস করে ভেসে এলো ইরার কানে। সারা জীবন আপনাকে ভালো রাখার দায়িত্ব আমাকে দেবেন? এরা তাকালো ওই চোখের দিকে। চোখ তুলে তাকাতে অভিকের কোমল দৃষ্টি যেন নিঃশব্দে জড়িয়ে ধরলো ওকে। চারপাশের হইচই যেন মিলিয়ে গেল আস্তে আস্তে। দুজন মানুষের মাঝখানে শুধু জমে রইল এই অপ্রত্যাশিত প্রশ্নটার ভার। আঙ্গুলের কাঁপুনি থামছে না তবু, বরং বাড়ছে ক্রমশ। ইরা ঠোঁট শুকিয়ে এলো। বুকের ভেতর উঠছে অচেনা ঢেউ। এত বড় প্রশ্নটা এত সরলভাবে করে ফেললো অভিক। ইরার কণ্ঠস্বর রুদ্ধ, কথা বের হলো না। শব্দগুলো যেন জড়িয়ে গেছে কোথাও। তবুও চোখ ফেরালো না, অভিকও না। সেই দীর্ঘ থমকে থাকা মুহূর্তে ইরার মাথা খুব ধীরে, খুব সামান্য নাড়ল বোধ হয়। অভিক বাদে বাকিদের চোখে পড়ল না সেটা। অভিকের ঠোঁটের কোণে নিঃশব্দ হাসি ফুটল তৎক্ষণাৎ। ইরার হাতটা আলতো করে নিজের হাতে নিল ও। একটা উষ্ণ, স্থির, নরম স্পর্শ। ইরার শ্বাস আটকে গেল তখনই। আংটিটা খুব ধীরে আলগোছে জায়গা করে নিল ইরার অনামিকায়। ইরার নিঃশ্বাস আটকে রাখলো পুরোটা সময়। অভিক নিচু স্বরে আওড়ালো, আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ ইরা। ইরার বুকের ভেতর জমাট কাঁপুনি নরম হলো খানিকটা। সহসাই চোখ দুটো টলমল করে উঠল কেন কে জানে। ঘরময় হাততালি, উচ্ছ্বাস, আনন্দ ধ্বনি, কিন্তু ইরার ভেতরে তখন উথাল পাথাল অনুভূতির জোয়ার। এরা এরও অভিকের সাথে সাথে আমরা এঙ্গেজমেন্টটা সেরে ফেলে চলো। আমার আর তর্স হচ্ছে না মেঘফুল। অনিন্দিতা ঘাড় ঘুরিয়ে চোখ বড় বড় করে চাইল। ঘাড়ের ওপর পড়া উষ্ণ নিঃশ্বাসে কেঁপেও উঠল বার কয়েক। তারপর বড় বড় চোখে চেয়ে থেকেই চাপা কণ্ঠে বলল,
আপনি আমার পেছনে কি করছেন? কেউ দেখে ফেলবে শুভ্র। শুভ্র দুষ্ট হেসে আরো খানিকটা ঝুঁকিয়ে এলো। অলক্ষ্যে ওর কণ্ঠস্বরটা যেন আরো গভীর, আরো একটু উষ্ণ হয়ে উঠল। আমি কি ভয় পাই কাউকে? অনিন্দিতার নিঃশ্বাস জড়িয়ে গেল মুহূর্তেই। ঘাড়ের উপর একের পর এক পড়া উষ্ণ নিঃশ্বাস সারা শরীর জুড়ে কাঁপন তুলে দিল ওর। অনিন্দিতা দ্রুত গতিতে চারপাশে পরখ করলো। সবাই নিজেদের মতো ব্যস্ত, তবে হঠাৎ করে যদি কেউ খেয়াল করে। শুভ্র প্লিজ, অনিন্দিতা ফিসফিসিয়ে বলল। দূরে গিয়ে দাঁড়ান, সবাই আছে এখানে। শুভ্র হাসলো। ওর হাতটা পেছন থেকে প্রায় ছুঁয়েই ফেললো অনিন্দিতার কোমরের কাছটা। সবাই আছে বলেই তো বলছে আজই এঙ্গেজমেন্টে সেরে ফেলে। আমার মেঘফুল খেট দূরে রাখতে পারছি না আমি। অনিন্দিতার চোখ দুটো যেন বেরিয়ে আসবে এবার। গাল দুটো টকটকে লাল, নিঃশ্বাস অগোছালো, হৃদয় স্পন্দন যেন উঠে এসেছে গলায়। অনিন্দিতা সরে যাওয়ার চেষ্টা করতেই বলিষ্ঠ হাতটা ওকে আঁকড়ে ধরলো শক্ত করে। সহসায় গলা শুকিয়ে এলো ওর। গায়ে লেপ্টে থাকা পুরুষালী উষ্ণতা আর গভীর কণ্ঠস্বরটা যেন ঢেকে ফেলছে চারপাশের কোলাহলকে। আপনি পাগল শুভ্র, ছাড়ুন আমায়। নিচু স্বরে ছুটে বেরুলো কথাটা। না, আমরা আজ এঙ্গেজমেন্ট করব। এখানে আপনার বোনের এঙ্গেজমেন্ট হচ্ছে আর আপনি। আর আমি আমাদের পরিকল্পনা করছি। অনিন্দিতার মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে নির্লিপ্ত কণ্ঠে বাকিটা সম্পূর্ণ করলো শুভ্র। অনিন্দিতা এক মুহূর্তের জন্য পুরো স্থির। ওর বুক ধকধক করছে, ভয়, লজ্জা, উত্তেজনায়। এতগুলো অনুভূতিকে একসাথে সামাল দিতে না পেরে মেয়েটা চেপে ধরলো কোমরে আঁকড়ে ধরা শুভ্র শক্তপোক্ত হাতটা। শুভ্র পাগলামো করবে না প্লিজ। অস্ফুট কণ্ঠে কথাটা বলতে বলতেই চঞ্চল চোখ দুটো অস্থির ভঙ্গিতে অনবরত ঘোরাফেরা করলো পুরো ঘরময়। আম্মু আন্টি আঙ্কেল সবাই আছে এখানে, দেখে ফেলে। দেখুক। একটা শব্দ, নিচু গলার দৃঢ় ঠান্ডা আগুনের মতো শব্দটা ঠাস করে কেটে দিল অনিন্দিতার কথার মধ্যভাগ। অনিন্দিতা অসহায় চোখে তাকালো। এসব কি ধরনের পাগলামি? শুভ্র এবার আরো কাছে ঝুঁকলো, এতটাই কাছে যে অনিন্দিতার শ্বাস আটকে গেল তৎক্ষণাৎ। পিঠ গিয়ে ঠেকলো শুভ্রর প্রশস্ত বুকে। শুভ্র ওর কানের কাছে গরম নিঃশ্বাস ফেলে ফিসফিসিয়ে শুধালো। গেট রেডি টু বি মাইন। অনিন্দিতা জমে গেল সহসাই। শরীর মন সমস্তটাই যেন অসাড় হয়ে এলো মুহূর্তেই। ঠিক তখনই ঘর জুড়ে প্রতিধ্বনিত হলো উচ্ছ্বসিত আনন্দধ্বনির সাথে হাততালির শব্দ। অনিন্দিতা চমকে তাকালো সেই শব্দে। তাকিয়ে দেখলো ইরা অভিকের আংটি বদল হয়ে গেছে ইতিমধ্যেই। শুভ্র সেদিকে একবার তাকিয়ে পেছন থেকে অনিন্দিতার চুলের ভাঁজে ঠোঁট ছোঁয়ালো। অনিন্দিতা চমকে উঠল আবারও। সবাই তখন যার যার মতো সোফায় বসে পড়েছে। ভদ্র ছেলের মতো অনিন্দিতাকে ছেড়ে দিয়ে শুভ্র সোজা হয়ে দাঁড়ালো। অনিন্দিতা যেন হাফ ছেড়ে বাঁচলো এতক্ষণে, কিন্তু তার ঠিক পর মুহূর্তেই শুভ্র যে কাজটা করে বসলো সেটাই ওর হৃদস্পন্দন আটকে দেওয়ার জন্য যথেষ্ট। হৃদস্পন্দন ততক্ষণে যথারীতি আটকে গেছে মেয়েটার। সবাই যখন ইরা অভিকে ঘিরে শুভেচ্ছা জানাতে ব্যস্ত, শুভ্র তখন দৃঢ় পায়ে হেঁটে গেল ঘরের আরেক কোনায়, যেখানে আজিজ সাহেব আর ইমরান সাহেব অভিকের বাবার সাথে আলাপ জমিয়েছেন। কেউই টের পেলেন না শুভ্র কোন উদ্দেশ্যে এগিয়ে আসছে, কিন্তু অনিন্দিতা, ওর হাঁটু যেন কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। শুভ্র কোথায় যাচ্ছে তা বুঝতে পেরে ওর হাত পা ঠান্ডা হয়ে এলো তৎক্ষণাৎ। এ কোন পাগলের পাল্লায় পড়ল ও? অনিন্দিতা দেখল শুভ্র আজিজ সাহেবের সাথে কথা বলছে। শুভ্রর কথা শুনে আজিজ সাহেবের চোখে মুখে হতভম্বতা দেখা দিল এক মুহূর্তের জন্য। পরপরই তিনি চোখ রাঙালেন ছেলেকে। শুভ্র মানল কিনা বোঝা গেল না। অনিন্দিতার পালিয়ে যেতে ইচ্ছে করলো লজ্জায়। বুকের ভেতর ধক করে উঠল, শ্বাস আটকে গেল। মনে হলো পুরো ঘরটা যেন দুলে উঠল ওর সামনে। ইরার হবু শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের সামনে কি একটা অপ্রীতিকর অবস্থা হতে চলেছে, সেটা ভেবেই অনিন্দিতা তৎক্ষণাৎ সরে পড়ল ওখান থেকে। শুভ্র আজিজ সাহেবকে মানাতে পারল না শেষ পর্যন্ত। চিরবিরিয়ে ওঠার রাগটা নিয়ে ঘুরে দাঁড়াতেই সেই আগুনের ঘি ঢালার কাজ করলো অনিন্দিতার অনুপস্থিতি। শুভ্র চারপাশ স্ক্যান করলো, কোথাও নেই। অনিন্দিতা নেই। মুহূর্তেই চোয়াল দ্বিগুণ শক্ত হলো শুভ্রর। সবগুলো ঘর মেহমানি কিচকিচ করছে। সবগুলো ঘরে তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়েও শুভ্র যখন অনিন্দিতা মেয়েটাকে পেল না, তখন খানিকটা চিন্তাই হলো ওর। কোথাও গেল মেয়েটা? ভাবতে ভাবতেই কি ভেবে যেন ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালো। তবে ছাদের দরজার সামনে পৌঁছেই ভেতরের দৃশ্য দেখে থমকে গেল। ভেতরের দৃশ্য দেখে থমকে যেতে হলো ওকে। অবিকের কাজিন রায়ান অনিন্দিতার কাছাকাছি দাঁড়িয়ে।
অনেকটা কাছাকাছি। শুভ্র আজিজ সাহেবকে মানাতে পারল না শেষ পর্যন্ত। ছেলের পাগলামিতে সাই দিলেন না ভদ্রলোক। চিরবিরিয়ে ওটা রাগটা নিয়ে ঘুরে দাঁড়াতেই সে আগুনের ঘি ঢালার কাজ করলো অনিন্দিতার অনুপস্থিতি। শুভ্র চারপাশে স্ক্যান করলো, মেয়েটা নেই কোথাও, অনিন্দিতা নেই। মুহূর্তেই চোয়াল দ্বিগুণ শক্ত হলো ওর। মুহূর্তেই চোয়াল দ্বিগুণ শক্ত হলো ওর। সবগুলো ঘর মেহমানি কিচকিচ করছে। সবগুলো ঘরে তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়েও শুভ্র যখন মেয়েটাকে পেল না, তখন খানিকটা চিন্তাই হলো ওর। কোথাও গেল মেয়েটা? ভাবতেই ভাবতেই কি ভেবে যেন ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালো। তবে ছাদের দরজার সামনে পৌঁছেই ভেতরে দৃশ্য দেখে থমকে যেতে হলো ওকে। অবিকের কাজিন রায়ান অনিন্দিতার কাছাকাছি দাঁড়িয়ে, অনেকটা কাছাকাছি। হেসে হেসে কিছু একটা বলতে বলতেই আচমকা হাত তুলল রায়ান, কিন্তু ছুতে যাওয়ার আগেই হঠাৎ করে একটা বরফ ঠান্ডা কণ্ঠস্বরে হকচকিয়ে গেল। অনিন্দিতা। পরপর দুটো ঘটনা এতটাই তড়িৎ বেগে ঘটল যে অনিন্দিতা কিছু বুঝে ওঠার সময়ই পেল না। প্রতিক্রিয়া দেখানো তো অনেক দূরের ব্যাপার, ততক্ষণে সেই বরফ ঠান্ডা কণ্ঠস্বরের মালিক ওদের দুজনের মাঝে এসে দাঁড়িয়েছে। অনিন্দিতা চমকে তাকালো মানুষটার দিকে। অগ্নিবর্ণ রক্তিম চোখজোড়ার পানে চেয়ে যেন হৃদস্পন্দন থেমে গেল ওর। রায়ান তখন হাত নামিয়ে নিয়ে হাসার চেষ্টা করতে করতে কথা খুঁজছে।